সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন আগেই আমাদের পবিত্র ঈদুল আজহা সংঘটিত হলো। তো যে যেখানেই থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি হোসনে আরা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। তোমরা জানো আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে ক্লাস নিচ্ছিলাম। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের এর আগে আমি 2টা ক্লাস নিয়েছি। আজকে মূলত এই অধ্যায়টা আমরা শেষ করব। ক্লাস শেষে কিছু অ্যাসেসমেন্ট দিব, অবশ্যই তোমরা সেখানে অংশগ্রহণ করবে। তো গত ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রীয় ব্যবসায়ের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসের আলোচ্যসূচি হচ্ছে একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসা কী ধরনের অবদান রাখে, বাংলাদেশের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা সফল না হওয়ার কারণ কী হতে পারে এবং কিভাবে এ ধরনের ব্যবসা সফল করা যায়। আর অবশ্যই তোমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস সম্পর্কে জানো। তো আজকে সেই সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা নিয়েও কিছুটা আলোচনা করব। প্রথমে আসো আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসায়ের অবদান। তো আসলে একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসায় অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। তো স্বাধীনতার পূর্বকাল থেকেই মূলত বাংলাদেশে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে উঠেছিল। সম্পদের সুষম বন্টন ও জনকল্যাণের উদ্দেশ্য নিয়েই কিন্তু রাষ্ট্রীয় খাত পরিচালনার এ ধরনের উদ্দেশ্য নিয়েই মূলত রাষ্ট্রীয় ব্যবসা গড়ে ওঠে। কিন্তু দেখা যায় যে জনকল্যাণের উদ্দেশ্য থাকলেও অনেক সময় ব্যাপক ভিত্তিতে রাষ্ট্রীয় খাত পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও পরিচালনা ও নিয়ন্ত্রণের সার্বিক অদক্ষতা, দুর্নীতি, লুটপাট ইত্যাদি বহুবিধ কারণে এই সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে শিল্প খাতে রাষ্ট্রীয় ব্যবসায় তেমন সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু সেবা খাতে রাষ্ট্রীয় ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ পাওয়ার গ্রিডের মাধ্যমে মূলত বাংলাদেশের যে পল্লী বিদ্যুৎ ব্যবস্থা সেটা সঞ্চালন করা হচ্ছে। রেল যোগাযোগ যদি চিন্তা করো তাহলে সম্পূর্ণই রাষ্ট্রীয় মালিকানাধীন। আর সড়কপথে বিআরটিসি, নৌপথে বিআইডব্লিউটিসি, সমুদ্রপথে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আকাশপথে বাংলাদেশ বিমান, এগুলো কিন্তু মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। টেলিযোগাযোগ ক্ষেত্রে টেলিটক এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের তৈল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতের 100% হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে। বন্দর সুবিধার ক্ষেত্রেও কিন্তু সবটাই রাষ্ট্রীয় মালিকানাধীন। গত ক্লাসে আমি তোমাদের ওয়াসা সম্পর্কে আলোচনা করেছিলাম। পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, এটাও কিন্তু সরকার পরিচালনা করে। আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, টিসিবি, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় আসলেই কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অবস্থান বজায় রাখতে সমর্থ হয়েছে এবং এটার উপযোগিতা এখনও রয়েছে। তাহলে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট যদি চিন্তা করি তাহলে এটা অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসার অবদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আসো বাংলাদেশের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা সফল না হওয়ার কী কী কারণ হতে পারে। মূলত রাষ্ট্রীয় ব্যবসায় জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে স্থাপন করা হয় এবং জাতীয় অগ্রগতি যাতে অর্জন করা যায় এ ধরনের মহান লক্ষ্য নিয়েই মূলত রাষ্ট্রীয় ব্যবসা স্থাপন করা হয়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যা বা সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রীয় ব্যবসা মূলত ব্যর্থতা আর গ্লানিতে পর্যদস্ত। এক্ষেত্রে অদক্ষ ব্যবস্থাপনা বা অব্যাহত লোকসানের কারণেই মূলত
রাষ্ট্রীয় ব্যবসা দেশে বিদেশে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমি এখানে কিছু নির্দিষ্ট কারণ লিখেছি, তোমরা এদিকে খেয়াল করো। রাষ্ট্রীয় ব্যবসা সফল না হওয়ার কারণে, সফল না হওয়ার জন্য যেসব কারণগুলো জড়িত, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্যের অভাব। মূলত আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবসায় সুনির্দিষ্ট উদ্দেশ্যের অভাব রয়েছে, যে ক্ষেত্রে আসলে সম্পূর্ণ যে সামাজিক কল্যাণ বা মুনাফা কোনোটাই আসলে সেইভাবে অর্জিত হচ্ছে না। আরেকটা যেটা বাধা, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। আমলাতান্ত্রিক ব্যবস্থাপনায় কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন কর্মে দীর্ঘসূত্রিতা, শৈথিল্য, মন্থরগতি, লালফিতার দৌরত্ব। এর ফলে দেখা যায় যে রাষ্ট্রীয় ব্যবসায়ের স্বাভাবিক যে অগ্রগতি, সেটা কিন্তু ব্যাহত হয়। তারপর আরেকটা কারণ আসছে কর্মীদের অনভিজ্ঞতা ও অদক্ষতা। আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনায় নিযুক্ত যেসব কর্মকর্তা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের শিক্ষা, অভিজ্ঞতা বা তাদের যে কাজের ক্ষেত্রে তাদের যে ইচ্ছা, এটা আসলে ব্যবসায় পরিচালনার উপযোগী নয়। এক্ষেত্রে দেখা যায় যে তাদের এই অভিজ্ঞতা বা অদক্ষতার কারণে রাষ্ট্রীয় ব্যবসা সফল নাও হতে পারে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সেসিভ ওভারহেড কস্ট, মানে অতিরিক্ত উপরিব্যয়। এরূপ ব্যবসায় দেখা যায় যে কর্মীদের জন্য বাসস্থান নির্মাণ করা, এর রক্ষণাবেক্ষণ করা বা পরিবহন ইত্যাদি খাতে উপরিব্যয়ের পরিমাণ এত বেশি হয়, যে ক্ষেত্রে দেখা যায় যে রেট অফ রিটার্ন যেটা, সেটা কম হয়ে যায়। তারপরে আসে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের অভাব। আমাদের দেশে আসলে রাষ্ট্রীয় শিল্প কারখানাগুলোতে যে পরিমাণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা উচিত, সেই পূর্ণ মাত্রাটা আসলে ব্যবহার করা হয় না। ফলে দেখা যাচ্ছে যে অধিক মূলধন বিনিয়োগজনিত ব্যয়টা বৃদ্ধি পায়, আর অন্য ক্ষেত্রে দেখা যায় যে ফিক্সড কস্ট যেটা, সেটার পরিমাণও বেড়ে যায়। ত্রুটিপূর্ণ সংগঠন কাঠামো, এটা আরেকটা রাষ্ট্রীয় ব্যবসা সফল না হওয়ার পেছনে আরেকটি কারণ। এক্ষেত্রে দেখা যায় যে এইসব প্রতিষ্ঠানে যে কর্মীরা থাকে, কর্মরত ব্যক্তিরা থাকে, তাদের মধ্যে যে দায়িত্ব, কর্তৃত্ব বা সম্পর্ক, এক্ষেত্রে অনেক সময় জটিলতা লক্ষ্য করা যায়। ফলে দেখা যায় যে ব্যবস্থাপকীয় দক্ষতা হ্রাস পায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ওয়াস্টেজ, মানে অপচয়। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাসমূহের স্বল্প মুনাফার এটার কারণ হচ্ছে এরূপ ব্যবসায় মূলধন বিনিয়োগ, কর্মী নিয়োগ, কাঁচামাল, উপকরণ ইত্যাদি ক্ষেত্রে ঢালাওভাবে অপচয় করা হয়। ফলে মুনাফা বৃদ্ধির আসলেই সুযোগ থাকে না। ব্যক্তি মালিকানাধীন হলে বা অন্য ধরনের প্রতিষ্ঠান হলে যেখানে মুনাফার চেষ্টা করা হয়, রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে কিন্তু এখানে অপচয়ের সুযোগ অনেক। রাষ্ট্রীয় ব্যবসায় সফল না হওয়ার পেছনে অশুভ রাজনৈতিক প্রভাব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবসাসমূহ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি চর্চার আসলে একটা ক্ষেত্রে পরিণত হয়েছে, যে ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায় পরিচালনা বা সিদ্ধান্ত গ্রহণ, এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো এগুলো মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় সফল না হওয়ার কারণ। আমরা অবশ্য সবাই জানি যে রেল ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আসলে পাটশিল্প তো মোটামুটি বন্ধই হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আসলে রাষ্ট্রীয় ব্যবসায় সফল হতে পারছে না, নিয়মিতই লোকসান হচ্ছে। তো এই কারণগুলো মূলত লোকসানের পেছনে দায়ী। এখন আসো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়কে কীভাবে সফল করা যায়। তো প্রথম যে কাজটা আসলে, সেটা হচ্ছে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ বলতে কী বোঝায়? আমাদের দেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো জনকল্যাণ ও মুনাফা আসলে জনকল্যাণের উদ্দেশ্যে নির্ধারিত হয়ে থাকে, কিন্তু মূলত এই জনকল্যাণের সাথে সমতার ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যেও পরিচালনা করা উচিত। তাহলে দেখা যাবে যে এর ব্যত্যয় ঘটলে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। পুনর্গঠন ও পুনর্বিন্যাস,
এটা আরেকটা আরেকটা বৈশিষ্ট্য যার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায়কে সফল করা যায়। মূলত এই সকল প্রতিষ্ঠানকে উদ্দেশ্য অর্জন করতে হলে অবশ্যই এটার পুনর্গঠন করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে, এছাড়া আসলে কোনো বিকল্প নেই। তো যে সকল শিল্প প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণ করা আবশ্যক সেক্ষেত্রে তাই করা উচিত। আসলে প্রয়োজন হলে কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত, তাহলে দেখা যাবে যে আবার কিছু কিছু প্রতিষ্ঠান আধুনিকায়ন করলে আসলে এর একটা গতি সঞ্চার হবে, নব উদ্যমে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। তারপর আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশাজীবী ব্যবস্থাপনার প্রবর্তন। সরকারি আমলাদের পরিবর্তে এই সকল প্রতিষ্ঠানগুলোতে যত বেশি সম্ভব পেশাজীবী ব্যবস্থাপক নিয়োগ করতে হবে। আর পেশাজীবী যারা তারা আসলে পেশাটাকে অনেক বেশি গুরুত্ব দিবে এবং তাদের দক্ষতা রয়েছে, ফলে দেখা যাবে যে খুব সহজে রাষ্ট্রীয় ব্যবসা সফল করা যাবে। আর এছাড়াও যেটা করা যায় সেটা হচ্ছে কর্মকর্তাদের ঘন ঘন বদলি করার প্রবণতাও হ্রাস করতে হবে। তাহলে দেখা যাবে যে এক স্থানে দীর্ঘদিন একজন কর্মকর্তা থাকলে সে ওই কাজটা দক্ষতার সাথে করতে সক্ষম হবে। স্বায়ত্তশাসন ও কর্তৃত্বার্পণ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় স্বায়ত্তশাসন প্রদান করা এবং সেই সাথে ব্যবস্থাপনাকে স্বাচ্ছন্দ্যে কাজ করার ক্ষমতা দেওয়া উচিত। মূলত কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অন্যায় হস্তক্ষেপ বন্ধ করলে, অহেতুক নিয়ন্ত্রণ করার এটাও বন্ধ করলে দেখা যাবে যে দ্রুত আসলে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে নির্বাহীদের প্রশিক্ষণ দিতে হবে। আমাদের রাষ্ট্রীয় ব্যবসায় যে নির্বাহীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দক্ষতার মারাত্মক অভাব রয়েছে। ফলে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের ট্রেনিং ইজ মাস্ট, তাদের ট্রেনিং অবশ্যই দিতে হবে। তারপর আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যথোপযুক্ত প্রণোদনা দান। মানে রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে মূলত সরকারি একটি সরকারি ব্যাংকের বড় কর্তা যে ধরনের সুবিধা পায়, অন্যান্য বেসরকারি ব্যাংকের কথা যদি চিন্তা করি তাহলে তাদের সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি। তো দেখা যায় যে এক্ষেত্রে যোগ্য লোকেরা রাষ্ট্রীয় ব্যবসা থাকতে চায় না, তাই সাধ্য অনুযায়ী প্রণোদনা দানের ব্যবস্থা করা প্রয়োজন যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা সহজেই সফল করা যায়। তারপর যেটা আসে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে হবে। আমাদের দেশে আসলে দুর্নীতির কথা নতুন করে বলার কিছু নাই। আর রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে তো দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এই ব্যবসার অভ্যন্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি যেভাবে আছে এটা যদি দূর না করা যায় তাহলে আসলেই এর উন্নয়ন করা সম্ভব নয়। আরেকটা বিষয় যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মেধা ও দক্ষতার মর্যাদা দিতে হবে। মানে মূলত যারা প্রকৃত কাজ করছে, যারা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা, মেধা, দক্ষতা দিয়ে কাজ করছে তাদেরকে পুরস্কৃত করতে হবে এবং তাদেরকে একটা নির্দিষ্ট মর্যাদা দিতে হবে, তাহলে দেখা যাবে যে তাদের কাজে আগ্রহ বাড়বে। আচ্ছা, এই কারণগুলো যদি আমরা এগুলো যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে আসলে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। এবং এই ব্যবস্থাগুলি যদি গ্রহণ করা যায় তাহলে এই ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় বাঁচবে এবং জাতীয় মূলত এটার সুফল ভোগ করবে। আজকে শেষ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাকে 3P হিসেবে উল্লেখ করা যায় বা PQ হিসেবে উল্লেখ করা যায়, এবং বাংলায় যদি বলি সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। অংশীদারি ব্যবসায় তোমরা জানো যখন কোনো কয়েকজন ব্যক্তি মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তখন সেটা অংশীদারি ব্যবসায় হয়। ঠিক সেরকম দুটি ব্যবসায় প্রতিষ্ঠান একত্রে যদি যৌথ উদ্যোগে গড়ে তোলা যায় এবং সেটা যদি সরকার এবং একটা দেশের সরকার এবং এক বা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বা জনগণ মিলে গঠন করা হয় তখন সেটাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় বলা হয়। চিত্রে খেয়াল করো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পাবলিক ইনভেস্টমেন্ট আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে, পাবলিক রিটার্ন আছে, প্রাইভেট রিটার্ন আছে। তার মানে এখানে সরকার এবং ব্যক্তি দুজনে মিলেই ইনভেস্টমেন্ট করবে এবং এর সুবিধা বা মুনাফা দুইজনই
ভোগ করবে। আর এতে দেখা যাবে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা বা সেবা খাত উন্নয়নের জন্য এইভাবে সরকার এবং ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ উদ্যোগে এই কাজগুলো পরিচালনা করতে পারবে। তাহলে দেখা যাবে যে সরকারের যে আর্থিক চাপটা সেটা হ্রাস পাবে। আর অন্যদিকে যদি আমরা চিন্তা করি তাহলে বেসরকারি প্রতিষ্ঠানও তুলনামূলকভাবে কম ঝুঁকিতে ও সরকারি ট্যাক্স সুবিধা ভোগ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অংশ নিতে পারবে। এবং এক্ষেত্রে যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে অংশগ্রহণ করে তাহলে তাদের ক্ষেত্রে দেশের সেবায়ও তারা অংশগ্রহণ করতে পারবে। এখানে একটু খেয়াল করো যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেটা কি ধরনের হয়। তো একটা ধরন আছে BOOT। এক্ষেত্রে নির্মাণ, মালিকানা, পরিচালনা, হস্তান্তর এই ধরনের কার্যক্রম সংগঠিত হয়। অর্থাৎ যৌথভাবে এটার উদ্যোগ নির্মিত হয়, সবাই এর মালিকানা পায়, সব ধরনের প্রতিষ্ঠানের পরিচালনা করে এবং এক পর্যায়ে মালিকানা সরকারি খাতে স্থানান্তরিত হয়। তারপর দ্বিতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে BOT। এক্ষেত্রে যৌথভাবে নির্মিত হলেও চুক্তি অনুযায়ী মালিকানাটা বেসরকারি খাতে দেয়া হয় না। অর্থাৎ বেসরকারি উদ্যোক্তারা যে তহবিলটা দেয় সেটা মূলত ঋণ হিসেবে গণ্য হয়। তো চুক্তির মেয়াদ পর্যন্ত উভয় পক্ষ যৌথভাবে তা পরিচালনা করে এবং এক পর্যায়ে সরকার বেসরকারি উদ্যোক্তাদের পাওনা ফেরত দিয়ে সম্পূর্ণ কর্তৃত্ব আসলে নিজের কাছে নিয়ে আসে। তারপর লাস্ট যে পর্যায়টা সেটা হচ্ছে BOO। এক্ষেত্রে নির্মাণ, মালিকানা ও পরিচালনা চুক্তি অনুযায়ী একত্রে চলে, কোনো পক্ষকে উক্ত মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে না। এখন আসো বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে উন্নয়নে বা পদ্মা সেতু চিন্তা করতে পারো, অথবা গভীর কোনো সমুদ্র প্রতিষ্ঠান চিন্তা করতে পারো। এক্ষেত্রে কিন্তু PPP এর ধারণা কার্যকর করা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজ চলছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে। তো বাংলাদেশে আসলে সরকারি খাত ততটা দক্ষ নয়, এর জন্য মূলত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণে অসমর্থ হয় বা দক্ষতার অভাব রয়েছে, দুর্নীতি রয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। সে কারণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বাস্তব যে রূপায়ণ সেটা আসলে সীমিত। তবে আমরা চেষ্টা করলে এর সফলতা খুব শীঘ্রই দেখতে পারবো। আচ্ছা, আজকে আমি তোমাদের এই পর্যন্তই ক্লাস নিলাম। আগামী ক্লাসে চেষ্টা করব রাষ্ট্রীয় ব্যবসায় সৃজনশীল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে। তো তোমরা ভালো থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। আর অবশ্যই তোমরা বাসায় থাকবে, নিজের স্বাস্থ্যের সুরক্ষা করবে এবং জ্ঞান চর্চা করবে। তো তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।